এইভাবে ঢাকায় আসাদ গেটে অবস্থিত সোনার বাংলা সার্ভিস স্টেশনে, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশনে, শাহবাগ মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের মডেল সার্ভিস, নিকুঞ্জ মিরপুরের খালেক সার্ভিস স্টেশনে 2025 এবং 2026-এর সর্বকৃত জ্বালানি তেলের তুলনামূলক পর্যটনায় একই চিত্র পরিলক্ষিত হয়। মাননীয় স্পিকার, প্রশ্ন হলো, মানুষের প্রকৃত ব্যবহার কি এক বছরে হঠাৎ করে দ্বিগুণ হয়ে গেছে? নিশ্চয়ই তা নয়। এই অস্বাভাবিক ব্যবধান একটি বিষয় পরিষ্কার করে দেয় যে জ্বালানি ঘাটতির চেয়ে জ্বালানি মজুদের মানসিকতায় এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে গণমাধ্যমে কিছু শিরোনাম উল্লেখ করছি। 6,000 লিটার অফ ইললিগালি স্টোরড ডিজেল সিজড ইন চিটাগং, রেড, ডেইলি অবজারভার, 27 মার্চ 2026। জ্বালানি তেলের অবৈধ মজুদ বাড়ছে, নিরাপত্তার ঝুঁকি, বাংলা ট্রিবিউন, 27 মার্চ 2026। জামালপুর ফিলিং স্টেশনের ম্যানেজার ফাইন 50,000 ফর হোর্ডিং পেট্রোল, ডেইলি স্টার, 28 মার্চ 2026। দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে 7,000 লিটার জ্বালানি তেল জব্দ, প্রথম আলো, 29 মার্চ 26। ময়মনসিংহে মাটির নিচে মজুদ 24,000 লিটার জ্বালানি তেল জব্দ, দৈনিক ইফতেখার, 29 মার্চ 26। মফস্বলে ভয়াবহ আকারে বাড়ছে জ্বালানি তেলের অবৈধ মজুদ, নয়া দিগন্ত, 30 মার্চ 26। জ্বালানির অবৈধ মজুদ পাওয়া গেছে 17 জেলায়, পাচার চিহ্নিত হয়েছে, বণিক বার্তা, 30 মার্চ 2026। আমাদের সরবরাহ ও প্রস্তুতি পর্যাপ্ত থাকা সত্ত্বেও মানুষ যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ক্রয় করে বা কিংবা ড্রাম ও জারের মধ্যে অবৈধ মজুদ করে, তবে স্বাভাবিক সরবরাহ ব্যাহত হতে বাধ্য, দেহ পদার্থ হিসাবে গুরুতর অগ্নিকাণ্ড করে। সুতরাং আজকের এই পরিস্থিতি আমাদের প্রধান দায়িত্ব হলো জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা তৈরি করা। মাননীয় স্পিকার, আমি এই সংসদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বৈদেশিক সংকটের মধ্যেও সরকারি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয় নাই। পৃথিবীর অনেক দেশে জ্বালানির দাম বারবার সমন্বয় করতে হয়েছে, এমনকি প্রতিবেশী অনেক দেশেও প্রতি শতাংশেরও বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে। সেখানে বাংলাদেশের সরকার জনগণের স্বার্থে অগ্রগতি দিয়ে স্থিতিশীল রেখেছে। কারণ জানি জ্বালানির দাম বাড়লে কৃষি উৎপাদন, পরিবহন খরচ, সাধারণ মানুষের জীবন যাত্রার ব্যয় বহুগুণ বেড়ে যায়। মাননীয় স্পিকার, এখানে একটা বাস্তবতা জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। দেশে ডিজেলের বর্তমান বিক্রয় মূল্য প্রতি লিটার 100 টাকা, অথচ 26 সালে প্ল্যান্ট রেটে 1 থেকে 29 মার্চ গড়ে প্রকৃত ব্যয় প্রতি লিটারে 198 টাকা। এইভাবে দেশের অক্টেনের বর্তমান বিক্রয় মূল্য 120 টাকা, অথচ প্রকৃত ব্যয় 150 টাকা 72 পয়সা। ফেব্রুয়ারির 26 মাসে আন্তর্জাতিক বাজারে ডিজেলের গড়ের তুলনায় 1 থেকে 29 মার্চ 26 সময়ে ডিজেলের গড় 98% বৃদ্ধি পেয়েছে। অক্টিনের বৃদ্ধি পেয়েছে 26%, অর্থাৎ সরকার জনগণের স্বার্থ উল্লেখযোগ্য ভর্তি বহন করছে। এই দুটি জ্বালানি তেলের ক্ষেত্রে মার্চ জুন প্রান্তিক মোট ভর্তুকির প্রয়োজন হবে ডিজেলের ক্ষেত্রে 15,409 কোটি টাকা, অক্টিনের ক্ষেত্রে 636 কোটি টাকা, মোট 16,045 কোটি টাকা। এছাড়া পেট্রোবাংলার মাধ্যমে এলএনজি আমদানি এপ্রিল জুন প্রান্তিকে 15,077 কোটি টাকা ভর্তুকি প্রয়োজন হবে। এই সরকার বিশ্বাস করে রাষ্ট্রের প্রথম দায়িত্ব হলো সংকটের সময় মানুষের পাশে দাঁড়ানো, তাদের সুরক্ষা নিশ্চিত করা। মাননীয় স্পিকার, আজ বিশ্বে বহু জ্বালানি সংকটের
বহু দেশ জ্বালানি সংকটে জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে, শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা পর্যন্ত সীমিত করেছে, কিন্তু বাংলাদেশে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি জীবনযাত্রা সচল রাখতে। আমাদের পরিবহন, শিক্ষা কার্যক্রম, শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য ও কৃষি উৎপাদন নির্বিচ্ছিন্নভাবে চলছে। আমরা এই গতি বজায় রাখতে চাই। আমরা এই জন্যই জনগণের সহযোগিতা জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার মনে করে সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই সেই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে ইনশাল্লাহ। আজকের এই সময়ে আমাদের সকলের উচিত প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি ক্রয় না করা, মজুদ প্রবৃত্তি রোধ করা, জ্বালানি ও বিদ্যুতের অপচয় রোধ করা, অবৈধ সংযোগ, অবৈধ মজুদ বন্ধের সোচ্চার হওয়া, জাতীয় স্বার্থ থেকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া। মাননীয় স্পিকার, আমরা সবাই মিলে যদি সাশ্রয়ী ও সচেতন হই তবে এই পরিস্থিতি মোকাবেলা করা অনেক সহজ হবে। অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করা, বাণিজ্যিক প্রতিষ্ঠানে সুনির্দিষ্ট সময়ের পর বিদ্যুৎ ব্যবহারে সংযত এখন সময় এসেছে। আজ দেশে আমাদের কাছে শৃঙ্খলা, আস্থা ও দায়িত্বশীলতা আশা করে। মাননীয় স্পিকার, আমরা সম্প্রতি লক্ষ্য করছি সীমান্তের 2 জেলায় কিছু সংখ্যক অসৎ ব্যবসায়ী ও কিছু কুচক্রী মহল জ্বালানি তেল পাচারে জড়িত রয়েছে। সরকার জনগণের সাথে নিয়ে এই কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে অবৈধ মজুতদারির বিষয়ে তথ্য প্রদানকারীদেরকে পুরস্কার ঘোষণা করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে জাতীয় স্বার্থ হবে সবার আগে। সংকটের সময় মানুষ একে অপরের পরিপূরক হয়ে দাঁড়াবে। কোনো বৈশ্বিক সংকটই আমাদের মনোবলকে ভেঙে দিতে পারবে না যদি প্রতিটি নাগরিকের হৃদয়ে এই বিশ্বাস থাকে, সবার আগে বাংলাদেশ। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই। আমি নই, আমরা। ব্যক্তি নয়, দেশ। অপচয় নয়, সাশ্রয়। বিভক্তি নয়, ঐক্য। সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক, তারা দেশকে ভালোবাসেন, তারা সংকটে মাথা নত করে না। আমরা ঐক্যবদ্ধ থাকলে যে কোনো বৈশ্বিক অস্থিরতাকে জয় করা সম্ভব। অতীতের সব সংকটে বাংলাদেশ সবাইকে নিয়ে এগিয়ে গেছে। ধৈর্য, সংযম ও দায়িত্বশীল এখন সবচেয়ে জরুরি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। এখন আমাদের দিনের কার্যসূচি অনুযায়ী ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। প্রথমেই আলোচনায় অংশগ্রহণ করবেন জনাব মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী 3 আসন থেকে নির্বাচিত জনাব শফিকুল হক মিলন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাব, মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আমাকে আলোচনায় অংশগ্রহণ করতে সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, সেই সাথে আপনার সময় 7 মিনিট। এই মহান জাতীয় সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, সেই সাথে আমার বক্তব্য শুরুতেই আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি
ইতিহাসের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, যিনি মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের সেই আপসহীন দেশনেত্রীকে, যিনি বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য জীবনের মাননীয় সদস্যবৃন্দ, দয়া করে যার যার আসনে মেহেরবানি করে বসুন। দয়া করে যার যার আসনে মেহেরবানি করে বসুন। আমাদের মাননীয় সংসদ সদস্য বক্তব্য শেষ করতে দিন। আমাদের নেতা, পার্টির চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, তিনি আমাকে রাজশাহী ৩ পাবা মোহনপুরের মানুষের সেবা করার জন্য মনোনয়ন দিয়েছিলেন মহান জাতীয় সংসদে, এবং আমি কৃতজ্ঞতা জানাই আমার পাওয়া মোহনপুরবাসীকে, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শুরুতেই মহামান্য রাষ্ট্রপতির যে বক্তব্য, সেই বক্তব্যটিকে এনজয় করেছিলাম এবং তাকে সাথে সাথে ধন্যবাদও দিয়েছিলাম, এই জন্য যে এখনো আপনার মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই যে আমরা দেখেছি ইতিহাসকে এবং সত্য ইতিহাসকে স্বীকার করে নেওয়া, পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে বিগত দিনে যে নৈরাজ্য, সন্ত্রাস এবং স্বৈরাচারের উত্থান হয়েছিল, পাশাপাশি আমাদের যে বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছিল, সেইটি তিনি অপকটে স্বীকার করার জন্য। মাননীয় স্পিকার, আমরা শুধু এইটুকু বলতে চাই, আমার নেতা জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে রাজশাহীতে জনসভায় গেছিলেন। সেখানে গিয়ে উনি কৃষকদের জন্য উনি যে ক্ষুদ্র ঋণ, সেই ঋণের মৌকুব করার ঘোষণা দিয়েছিলেন, ইতিমধ্যে সেটি কার্যকর হয়েছে। আমি আর একটি বিষয় বলতে চাই, উনি রাজশাহীতে গিয়ে ওই আমাদের ঐতিহাসিক পদ্মা ব্যারেজের জন্য উনি প্রস্তাব দিয়েছিলেন। আমি আজকে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেই পদ্মা ব্যারেজের কাজ যেন খুব দ্রুত শুরু হয়। আমি আমার নির্বাচনী এলাকার আমি কিছু বক্তব্য রাখতে চাই, সমস্যার কথা বলতে চাই। আপনারা জানেন যে পবা মোহনপুর এলাকার পবা উপজেলাটি এটি 2008 সালে প্রস্তাবের মাধ্যমে সৃষ্টি হয়েছিল, যেটিতে একবার বিএনপি থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আমাদের প্রয়াত ভূমিমন্ত্রী কবির হোসেন, কিন্তু তৎকালীন নির্বাচনী যে পরিবেশ, সেই পরিবেশে এই বিএনপির সেই আসনটি ছিল না। 2018 সালে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু আগের দিনে আগের রাত্রে নির্বাচনের সমস্ত কার্যক্রম সমাপ্ত হয়, সেই নির্বাচনে আমরা বিজয়ী হতে পারি নাই। কিন্তু দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রামের পরে আমাদের প্রায় 20,000 শহীদ, আমাদের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের শহীদের বিনিময়ে প্রায় 5 লক্ষ নেতা কর্মীকে 60 লক্ষ মিথ্যা মামলার পরে আমাদের অনেক সূর্য সহযোগীদেরকে খুন এবং গুমের মাধ্যমে, এবং আমরা সর্বশেষ যে জুলাই আগস্টে অনেক আমাদের নেতা কর্মীরা, আমাদের প্রিয় ছাত্র ছাত্রীরা সহ আবাল বৃদ্ধ বনিকা প্রায় 1400 মতো শহীদ হওয়ার পরে এবং পঙ্গু হয়ে থাকার পরে আজকে আমরা এই পরিবেশ পেয়েছি। আমরা আজকে মহান এই জাতীয় সংসদে দাঁড়িয়ে আপনি আমাকে বক্তব্য দিয়েছেন, আমি আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদের সম্মানিত সদস্যদেরকে বলবো, আমরা এইটি সত্যি সত্যি আমরা মুখে সোনার চামচ অথবা রূপার কাঠি দিয়ে এই সংসদ তৈরি হয় নাই। এইটির পিছনে আমাদের ট্যুর ছিল, আমাদের পোস্টিং ছিল বিভিন্ন জেলখানা থেকে জেলখানায়। আমরা ঢাকা জেল থেকে রাজশাহী জেলে ট্রান্সফার হয়েছি, আমাদের পায়ে ডান্ডা বেরিয়েছিল, আমরা হাসপাতালের বারান্দায় করেছি। আমি আমার অনেক সূর্য সহযোগীকে দেখেছি, তারা চিকিৎসার জন্য জেলখানা থেকে 2 হাতে হাত গড়া আর পায়ে ওই ডান্ডা বেরি। আমরা বলি যে আজকে সেই জন্য সবাইকে আমাদেরকে এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদেরকে সেই অতীতের কথা মনে রাখতে হবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে। মাননীয় স্পিকার, আমি আর 2-1টি কথা বলতে চাই। আমার এলাকায় হযরত শাহ মুকদুম বোস রাদিয়াল্লাহু নামে একটি বিমানবন্দর আছে। সেই বিমানবন্দরটি আন্তর্জাতিক মানের, কিন্তু সেখানে আভ্যন্তরীণভাবে আমরা ব্যবহার করি। সেখানে আমি কয়েকদিন আগে পত্রিকা দেখলাম যে সমস্ত বিমানবন্দরে ওয়াইফাই সিস্টেমের জন্য সেবা দেওয়া হবে, কিন্তু রাজশাহী সেই হযরত শাহ মুকদুম বোস রাদিয়াল্লাহু নামে যে বিমানবন্দর, সেটি উল্লেখ নাই। আমি আপনার মাধ্যমে আজকে মহান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে বলতে চাই
রাজশাহীর সেই বিমানবন্দরে সেই ফ্যাসিলিটি যেন ওয়াইফাই ফ্যাসিলিটি যেন দেওয়া হয়। আমার ওই এলাকায় ওখানে কৃষি প্রধান অঞ্চল, বাংলাদেশের সমস্ত রিসোর্স সেই উত্তরাঞ্চল তথা রাজশাহী থেকেও অনেকাংশে এখানে আসে। সেই রিসোর্সগুলিকে আমরা সমন্বিত করে কার্গো এয়ারপোর্টের মাধ্যমে যদি এয়ারপোর্ট চালু করতে পারি, বিমান ব্যবস্থা চালু করতে পারি, তাহলে নিশ্চয় আমরা শুধু ঢাকা থেকে রাজশাহী থেকে ঢাকা নয়, আমরা বিদেশেও সেটাকে রপ্তানি করে আমার ওখানে যে সমস্ত কার্যকরী ফসলাদি আছে সেইগুলিকে আমরা বিদেশে রপ্তানি করতে পারি এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে আমরা সক্ষম হতে পারি। মাননীয় স্পিকার, আমার এই এলাকায় অনেক বেকার আছে। বেকারদের জন্য কৃষিভিত্তিক অ্যাগ্রোবেজ প্রক্রিয়া করার জন্য সেখানে যথেষ্ট সুযোগ আছে এবং সেখানে অনেক ব্যবস্থা করা যেতে পারে। সেই জন্য আমি আজকে দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আমাদের ওখানে বীজ সংরক্ষণ করার জন্য কোনো হিমাগার নাই। আমি অনুরোধ করব সেখানে বীজ সংরক্ষণ করার জন্য যদি ব্যবস্থা করা হয়, স্পেশালাইজড কোল্ড স্টোর নির্মাণ করা হয় এবং বিভিন্ন প্রক্রিয়া যেন আমরা অংশগ্রহণ করতে পারি, তাহলে সেখানে যেমন বেকার সমস্যার সমাধান হবে। পাশাপাশি আমাদের ওখানে আপনারা দেখেছেন মাননীয় স্পিকার, গত 3 দিন আগে পত্রিকাতে উঠেছে ওই রাজশাহী মেডিকেলের অব্যবস্থাপনার কথা। আমরা আজকে বলতে চাই সেখানে আরো অনেক ব্যবস্থা আছে। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখনো আলোর মুখ দেখে নাই। সেইটিকে অচিরে আলোর মুখ দেখানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক 30 মিনিটের বিরতি দেওয়া হলো।